আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন শেখ কামরুজ্জামান রনি। উনি পেশায় একজন ট্যুর অপারেটর, স্বত্বাধিকারী, ইউনাইটেড কনসালটেন্সি অ্যান্ড ট্যুরস। রনি, আপনাকে স্বাগত জানাই। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনি তো অনেকদিন ধরে পর্যটন শিল্পের সাথে যুক্ত, আপনার নিজের ট্যুর অপারেটর কোম্পানি আছে। বিশেষত বাংলাদেশে যে আউটবাউন্ড ট্যুরিজমটা হয় সেটা আপনি অনেক বেশি করেন, আপনার কোম্পানি অনেক বেশি করে। সার্বিকভাবে বাংলাদেশের আউটবাউন্ড ট্যুরিজমের কী অবস্থা একটু বলেন তো? ধন্যবাদ ভাইয়া আমাকে আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে এখন আমরা যারা আউটবাউন্ড ট্যুর অপারেট করছি, আমাদের এখন একটা সংকটময় সময় যাচ্ছে। কয়েকটা কারণ আসলে এর পেছনে আছে, দেশের বর্তমান পরিস্থিতি একটা বিষয়। এছাড়া এয়ার টিকেটের মূল্য বৃদ্ধি, এটা ঘটার ফলে দেখা যাচ্ছে যারা আসলে দেশের বাইরে ঘুরতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু তারা আসলে এই পরিস্থিতিতে এই রকম একটা দুশ্চিন্তা মাথায় নিয়ে কেউ আসলে বাইরে মজা করতে পারে না। সো তারা এখন একটু কমিয়ে দিয়েছে আউটবাউন্ড ট্রাভেলটা। এর মধ্যে আবার যারা মিডল ক্লাস, যেসব আমাদের বিদেশ ভ্রমণ প্রত্যাশীরা আছে, তারা দেখা যাচ্ছে কোনো একটা প্ল্যান করতে গেলে ফ্যামিলি সহ প্ল্যান করলো বা সিঙ্গেল প্ল্যান করলো। আগে ধরুন আপনার একটা এক্সাম্পল দিই, মালয়েশিয়াতে ঢাকা কুয়ালালামপুর ঢাকা টিকিটের মূল্য ছিল 35,000 থেকে 40,000 টাকা, এখন সেটা হয়ে গেছে এখন 45 থেকে 50,000 টাকা। সো এয়ার টিকিট আছে, হোটেল আছে, অন্যান্য খরচ আছে। এই যে আনুষঙ্গিক এক্সট্রা যে খরচের কারণে তারাও আসলে এখন পিছিয়ে যাচ্ছে। রনি, আমি একটা সম্পূর্ণ প্রশ্ন করি। আমরা শুনেছি যে আমাদের এখান থেকে যে টিকিটের মূল্য অনেক বেশি, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ কলকাতায়, দিল্লিতে, বোম্বেতে কিংবা পার্শ্ববর্তী আরেকটি দেশ নেপাল, সেখান থেকে কিন্তু মূল্য অনেক কম। যার জন্য আমি অনেক মিডল ইস্টে যারা যায়, অনেক আমাদের কর্মীদেরকে দেখেছি যে কাঠমান্ডু হয়ে তারপরে তারা ওই জায়গাটায় যাচ্ছে। তো ওই ডেস্টিনেশনগুলিতে টিকিট কি মূল্য কি আমাদের চেয়ে কম? যদি হয়ে থাকে তাহলে কেন? আমরা কি আমাদের দেশ থেকে আসলে মূল্য বৃদ্ধি হওয়ার কারণটা কি? ওরা কি করে এত সহজে বা এত সস্তায় টিকিট বিল দিচ্ছে? এখানে হয় কি, এয়ারলাইন্স কোথায় কিভাবে ব্যবসা করবে এটা আসলে এয়ারলাইন্সের নিজস্ব কিছু পলিসি আছে। ধরেন আপনার আমাদের ডেস্টিনেশনটা মূলত হচ্ছে লেবার ডেস্টিনেশন। এখান থেকে সবসময় একটা এয়ারলাইন যখন তার বিজনেস স্টার্ট করে, সে মনে করে এখানে আমি শুধুমাত্র ওয়ান ওয়ে প্যাসেঞ্জারটাকে আমি ক্যারি করব। তারা কিন্তু আমাদের এখানে ট্যুরিস্ট মাথা নিয়ে এদের এত মাথা ঘামায় না। আবার এর সঙ্গে আছে আমাদের ধরেন সিভিল এভিয়েশনের কিছু চার্জের, ফুয়েল চার্জের কিছু ব্যাপার আছে, যেটা আমাদের এখানে রিফিল করতে গেলে আপনার এক্সট্রা ফুয়েল চার্জ দিতে হয়, ওয়েটিং চার্জের বিষয় আছে। তো এই সব কারণেই মূলত হচ্ছে ধরেন আপনার ট্রাফিক ইন্ডিয়াতে বা নেপালে বা অন্যান্য জায়গায় যে ধরনের ট্রাফিক আছে, আমাদের দেশে হয়তো ওই ট্রাফিকটা নাই। এটাই হচ্ছে কারণ দেখায় এয়ারলাইন্সগুলো। তো এটার আসলে মনিটরিংটা খুবই কিন্তু সার্বিকভাবে এই কথা যদি বলা হয়ে থাকে যে আমাদের চেয়ে নেপালে আউটবাউন্ড ট্রাফিক বেশি, এটাও কিন্তু ঠিক না। স্ট্যাটিস্টিক্স বলে আমাদের এখান থেকে 3 মিলিয়নের মতো দেশের বাইরে যায়, আর নেপালে কিন্তু 2 মিলিয়ন, অনেক কম। কিন্তু সেক্ষেত্রে নেপাল যদি টিকিট সস্তা দিতে পারে, আমরা কেন দিতে পারছি না? আমি জানি না। এটা এখানে বোধহয় এক ধরনের কূটনৈতিক দুতিয়ালিয়েরও প্রয়োজন আছে। এক্স্যাক্টলি, একটা ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্টের তো অবশ্যই এখানে প্রয়োজন আছে। এছাড়া এটা কিন্তু কন্ট্রোল করে আমাদের সিভিল এভিয়েশন। তাদের আসলে এই মনিটরিংটা জরুরি, যে আমার অন্য ডেস্টিনেশনে কি ধরনের সুবিধা পাচ্ছে সেই দেশের নাগরিকরা, আমার দেশের প্যাসেঞ্জারদেরকে আমি কিভাবে সুবিধা দিতে পারছি। রনি, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আমরা ভবিষ্যতে আপনার সাথে আবারও নিশ্চয়ই কথা বলবো। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আপনার এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ। সার্বিকভাবে বাংলাদেশের পর্যটন শিল্পের যে সম্ভাবনা, যে কথাগুলি রনি বলল, সেগুলি নিয়ে সরকার ভাববে, সেন্ট মার্টিন নিয়ে ভাববে, সুন্দরবন নিয়ে ভাববে। তবেই আমরা ভবিষ্যতে আমাদের এই যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে সুন্দরভাবে আমাদের দেশীয় পর্যটক এবং বিদেশি পর্যটক কাছে তুলে ধরতে পারবে। আজ এখানে শেষ করছি। ভবিষ্যতে অন্য কোনো অতিথিকে নিয়ে আবারও দেখা হবে। ধন্যবাদ।